আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা নিবন্ধন প্রাইমারি এবং বিসিএস এর যৌথ একটি টপিক। এটা কিন্তু শুধুমাত্র বিসিএস নিবন্ধনে না, যে কোনো চাকরি পরীক্ষার জন্য আমাদের বাংলাদেশের ম্যাপ পরিচিতি এটা কিন্তু আমাদের একটা কমন বিষয় এবং এখান থেকে আমাদের প্রশ্ন এসেই থাকে। বিশেষ করে বিসিএস প্রাইমারি এবং নিবন্ধনে আমাদের এখান থেকে বেশ সহজ প্রশ্ন হয়ে থাকে। তো আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের ম্যাপ পরিচিতি থেকে। ওকে, আপনারা যারা এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সবাই একটু কমেন্ট করবেন আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা, বা নেটে কোনো সমস্যা হচ্ছে কিনা। ওকে, আমরা একটু যুক্ত হতে থাকি, কয়েকজন যুক্ত হলেই কিন্তু আমরা ক্লাসটা শুরু করে দেবো। তবে তার আগে আপনারা একটু বলবেন আমরা কে কোথা থেকে ক্লাসটি দেখছি। ওকে, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বেশ কয়েকজন চলে আসছেন। সবাই একটু কমেন্ট করবেন আপনারা ঠিকমতো আমাদেরকে দেখতে শুনতে পাচ্ছেন কিনা, তাহলে আমরা ক্লাসটি শুরু করে দিব। বাংলাদেশের মানচিত্র পরিচিতি সবার জন্য ইম্পর্টেন্ট, কিন্তু সব চাকরি পরীক্ষার জন্য। আচ্ছা, আমরা একটু যুক্ত হতে থাকি, কে কোথা থেকে যুক্ত হচ্ছেন এটা একটু কমেন্ট করবেন। আমরা যুক্ত হতে থাকি। আচ্ছা, আর ক্লাসটি যেহেতু ম্যাপের, সবাই ক্লাসটা কিন্তু আমরা শেয়ার দিব। ওকে, আমরা দেখতে পাচ্ছি উপস্থিত ইতিমধ্যে 25 জন দেখতে পাচ্ছি। আচ্ছা, এস এম মহসিন খান বলছেন ফরিদপুর থেকে, থ্যাংক ইউ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আমরা আরেকটু যুক্ত হতে থাকি, তারপরে আমরা ক্লাসটি পুরোপুরি শুরু করে দিব। আচ্ছা, মেহেদি হাসান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু যুক্ত হতে থাকি এবং ক্লাসটি সবাই শেয়ার দিব এবং শেয়ার দেওয়া শেষ হলে আপনারা একটু শেয়ার ডান লিখবেন। এটা কিন্তু ম্যাপ পরিচিতি, যদিও আমাদের ম্যাপ আঁকতে হবে না কিন্তু, বাট ম্যাপ থেকে কিন্তু আমাদের ক্লাস করতে হবে, মানে আমাদের প্রশ্ন আসবেই, সব চাকরি পরীক্ষা একটা কমন বিষয়। আচ্ছা, মেহেদি হাসান লিখছেন আমি নোয়াখালী থেকে দেখছি, থ্যাংক ইউ নোয়াখালী থেকে যুক্ত হওয়ার জন্য। নোয়াখালীর লোকেরা কিন্তু আপনার স্পেশাল, এটা আপনারা জানেন, আমরাও কিন্তু নোয়াখালী বিভাগ চাই। ওকে, আচ্ছা, তারপরে নাজমুল হাসান তাকরিম বলছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু যুক্ত হতে থাকি, আমাদের উপস্থিতির হার 200 জন ক্রস করলেই আমরা পুরো ক্লাসটা শুরু করে দেবো। আমরা দেখতে পাচ্ছি আমরা 75 জন যুক্ত আছি। আর একটু আমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দেই। আচ্ছা, আসসালামু আলাইকুম। আশা রাখি সুন্দর একটি ক্লাস হবে ইনশাল্লাহ। আপনারা রেসপন্স করলে ক্লাস সুন্দর হবে এবং আমরা ক্লাসে কিন্তু ঘন ঘন প্রশ্ন করব। ঠিক আছে, আমাদের নিবন্ধন প্রাইমারি বিসিএস যে টাইপের প্রশ্ন হয় খুব বেশি কঠিন না কিন্তু ম্যাপ থেকে। যদি আপনি ম্যাপটা একটু ভালো করে বুঝেন তাহলে কিন্তু আমরা যে কোনো প্রশ্নের আমরা কিন্তু আনসার করতে পারবো। ওকে, আচ্ছা, আমি দেখছি ফেনী থেকে মামুন বলছেন পদ্মফুল লিখছেন, আচ্ছা মেনশন দিচ্ছেন। আচ্ছা, মাহি খুলনা থেকে বলছেন থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। আমাদের এই উপস্থিতির হার আরেকটু বাড়লে আমরা শুরু করে দেব। ওকে, সবাই একটু যুক্ত হন, কে কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করবেন দয়া করে, এবং ক্লাসটি আমরা সবাই শেয়ার দিব। শেয়ারটা শেষ হলে আমরা লিখবেন শেয়ার ডান লিখবেন। আচ্ছা, শেয়ার ডান লিখবেন। আবুল কাশেম লিখছেন আসি, থ্যাংক ইউ। আসি রে ভাই, আমরাও আসি তাহিরি ভাইয়ের মতো করে। ওকে, আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি উপস্থিতির হার এখন 109 জন। আচ্ছা, যুক্ত হতে থাকেন সবাই এবং ক্লাসটি আমরা সবাই শেয়ার দিব। আচ্ছা, আমরা একটু একটু প্রশ্ন করি, আপনাদেরকে প্রশ্ন করব, তাহলে বেশ কিন্তু ভালো হয়। বলেন তো, বাংলাদেশ আয়তনে বিশ্বে কত? বাংলাদেশ আয়তনে বিশ্বে কত, অর্থাৎ আয়তনে বিশ্বের কততম দেশ হচ্ছে বাংলাদেশ? একটু বলেন তো, আয়তনে বাংলাদেশ বিশ্বে কততম? ঠিক আছে, আয়তনে বাংলাদেশ বিশ্বে কততম, একটু আপনারা বলবেন যে বাংলাদেশ আয়তনে বিশ্বে কততম বৃহত্তম দেশ। আচ্ছা, এটা কিন্তু আমাদের একটু কনফিউজিং, কেউ লিখছে 90তম, কেউ 91তম, কেউ লিখবেন 94তম, কেউ 95তম। আমাদের ভিন্ন ভিন্ন তথ্য আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, বাংলাদেশ আয়তনে বিশ্বে কততম একটু বলেন তো, বাংলাদেশ আয়তনে বিশ্বে কততম, অর্থাৎ বাংলাদেশ বিশ্বের কততম বৃহত্তম দেশ একটু বলবেন। আর যারা, আমি আজকে যে ক্লাসটি নিব হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল বই থেকে, এটা আমার লেখা বই। আপনারা জানেন যে সাদিক স্যার পেজে আপনারা নক দিলে
অথবা আমার আব্দুর রহমান শ্রাবণ নামে যে পেজ আছে, এখানে নক দিলে আপনারা বইটা পাবেন। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল পেজ থেকে আমি আজকে বই থেকে নিব ক্লাসটা, এটা আমারই বই। ওকে, বাংলাদেশ আয়তনে বিশ্বে কততম, এই প্রশ্নটা করছিলাম। আমি দেখতে পাচ্ছি আপনাদের ভিন্ন ভিন্ন তথ্য। ওকে, বাংলাদেশ আয়তনে বিশ্বে কততম, এটার সঠিক উত্তর হবে হচ্ছে আপনার 94তম। কততম বলেন তো? বাংলাদেশ বিশ্বের 94তম বৃহত্তম দেশ। ঠিক আছে, এইটা আর কি। আচ্ছা, আমাদের উপস্থিতির হার প্রায় 150 দেখতে পাচ্ছি আমরা। 200 ক্রস করলে কিন্তু আমরা ক্লাসটি শুরু করে দেবো পুরোপুরিভাবে। আচ্ছা, ভিন্ন ভিন্ন তথ্য দেখতে পাচ্ছি, এটা সঠিক উত্তর হবে। আচ্ছা, এই মাত্র আমরা 150 জন ক্রস করলাম। আচ্ছা, এটা সঠিক উত্তর হবে 94তম বিশ্বে। ঠিক আছে, যদি বলা হয় যে বাংলাদেশ জনসংখ্যায় কত বলেন তো? বাংলাদেশ আয়তনে তো গেল, বাট জনসংখ্যায় বাংলাদেশ বিশ্বে কততম বৃহত্তম দেশ বলেন তো? জনসংখ্যায় বললাম, জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশ কততম? এটা কি অষ্টম নাকি নবম বলেন তো? আচ্ছা, জনসংখ্যায় বাংলাদেশ বিশ্বে কততম দেশ? আচ্ছা, আমরা যারা এই মুহূর্তে যুক্ত আছি সবাই আরেকবার একটু শেয়ার দেই, আমরা মূল ক্লাসে এখনই প্রবেশ করব। সো যেহেতু ক্লাসে প্রবেশ করব, সেহেতু আপনারা সবাই একবার একটু শেয়ার দিবেন এবং লিখবেন শেয়ার ডান। ওকে, দেখতে পাচ্ছি আমাদের উপস্থিতির হার 150 জন ক্রস করছে, যেহেতু এখনই আমরা মূল ক্লাসটি শুরু করে দিব। আচ্ছা, প্রচুর কমেন্ট করবেন। ওকে, আমরা আজকে বাংলাদেশের ম্যাপ পরিচিতিতে আসব, বাংলাদেশের মানচিত্র পরিচিতি। এই বিষয়টা যাওয়ার আগে আমাদের একটু বাংলাদেশের অবস্থান বৈশ্বিক প্রেক্ষাপটে কোথায় সেটা একটু আমাদের জানা দরকার। অর্থাৎ বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ কততম বৃহত্তম দেশ সেটা একটা ইম্পর্টেন্ট, বাংলাদেশের অবস্থানটা কোথায় সেটাও একটা ইম্পর্টেন্ট। কিন্তু আপনারা বলবেন যে পৃথিবীটা গোল, আমরা সবাই জানি, কিন্তু যদি আমি প্রশ্ন করি যে বাংলাদেশের অবস্থান কোন গোলার্ধে, ধরেন এটা পৃথিবী, ধরলাম এটা একটা পৃথিবী, যদি এটা একটা পৃথিবী হয়, এর মাঝ বরাবর পৃথিবীর নিরক্ষরেখা, কি রেখা বলেন তো? 0 ডিগ্রি বরাবর হচ্ছে আপনার নিরক্ষরেখা। কি রেখা? নিরক্ষরেখা। এই নিরক্ষরেখা থেকে বাংলাদেশ কোন দিকে বলেন তো? নিরক্ষরেখার উপরের যে গোলার্ধ দেখতে পাচ্ছেন আপনারা, এই গোলার্ধকে বলা হয় উত্তর গোলার্ধ। এটার নাম কি? উত্তর গোলার্ধ। আর নিচের গোলার্ধের নাম হলো দক্ষিণ গোলার্ধ। আচ্ছা, আপনাকে বলতে হবে যে বাংলাদেশের অবস্থানটা কোন গোলার্ধে, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। ওকে, বাংলাদেশের অবস্থানটা আসলে কোন গোলার্ধে, উত্তর গোলার্ধ নাকি দক্ষিণ গোলার্ধে? একটু কমেন্ট করবেন সবাই, বাংলাদেশের অবস্থানটা কোন গোলার্ধে? ওকে, আচ্ছা, বাংলাদেশের অবস্থান কোন গোলার্ধে এইটা একটু আমাদের বলতে হবে। আচ্ছা, মোহাম্মদ করিম লিখছেন উত্তর গোলার্ধে, চম্পা খাতুন লিখছেন উত্তর গোলার্ধে, মিজানুর রহমান লিখছেন সাউথ গোলার্ধে, আচ্ছা সাবিনা লিখছেন উত্তর, আচ্ছা পদ্মফুল উত্তর গোলার্ধ। আমি দেখতে পাচ্ছি আমাদের মধ্যে মোটামুটি সবাই উত্তর গোলার্ধে লিখছেন, বাট একজন লিখছেন দক্ষিণ গোলার্ধ। এই যে উত্তর গোলার্ধে যে অবস্থানটা হয় সেটা আসলে কিভাবে দেখানো হয় বলেন তো? উত্তর গোলার্ধ মানে হচ্ছে আপনার নিরক্ষরেখা থেকে যদি উত্তর দিকে হয় তাহলে সেটাকে বলা হচ্ছে আপনার উত্তর গোলার্ধ। অর্থাৎ নিরক্ষরেখা থেকে উপরের দিকে বাংলাদেশের অবস্থানটা হলো 23.5 ডিগ্রিতে। কি বলেন তো? 23.5 ডিগ্রিতে, 23/2 ডিগ্রি যেহেতু উপরের দিকে, সেহেতু এটাকে বলা হয় উত্তর গোলার্ধ। অর্থাৎ নিরক্ষরেখা 0 ডিগ্রি থেকে উপরের দিকে যেগুলো আছে, যে রেখাগুলো থাকবে সেগুলোকে বলা হবে উত্তর গোলার্ধ। অর্থাৎ বাংলাদেশের অবস্থানটা হচ্ছে আপনার উত্তর গোলার্ধ। এটা হলো নিরক্ষরেখার প্রেক্ষাপটে, অর্থাৎ এইখানটায় বাংলাদেশ হবে ধরেন। ওকে, এখন যদি বলা হয় যে বাংলাদেশের অবস্থান ছিল উত্তর গোলার্ধে, আমি বুঝলাম, ধারণা করলাম বাংলাদেশটা এইখানে, ধরলাম বাংলাদেশটা এইখানে, অর্থাৎ উত্তর গোলার্ধে হচ্ছে বাংলাদেশের অবস্থান। দেখছেন? অর্থাৎ বাংলাদেশটা হচ্ছে উত্তর গোলার্ধে। এখন যদি আমি মূল মধ্যরেখার প্রেক্ষাপটে দেখি,
মূল মধ্যরেখা মানে কি আপনারা সবাই জানেন, পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে মাঝ বরাবর, এটাও 0 ডিগ্রি, এটাও কত ডিগ্রি? 0 ডিগ্রি। ওকে, এই 0 ডিগ্রি বরাবর যদি আমি পৃথিবীকে ভাগ করি, তাহলে এই দিকটা হলো আপনার, এই দিকটাকে বলা হয়েছে আপনার, এই দিকে যত রেখা থাকবে সেগুলোকে বলা হয় পূর্ব দ্রাঘিমা রেখা, পূর্ব। আর এই মূল মধ্যরেখা থেকে এই দিকে, এই বাম দিকে যত রেখা থাকবে তাকে বলা হয় পশ্চিম গোলার্ধ। এখন দেখেন বাংলাদেশের অবস্থানটা হচ্ছে, যদি আমরা এই দিকটাকে দেখি অর্থাৎ মূল মধ্যরেখা থেকে দেখি, তাহলে বাংলাদেশ কিন্তু আপনার মূল মধ্যরেখা থেকে পূর্বে। দেখছেন বাংলাদেশের অবস্থানটা দেখেন, এভাবে ক্লিয়ার হতে হবে আমাদের। মূল মধ্যরেখা থেকে বাংলাদেশ পূর্বে, আর নিরক্ষরেখা থেকে বাংলাদেশ উত্তরে। দেখছেন তো, নিরক্ষরেখা থেকে বাংলাদেশ কোন দিকে বলেন তো? উত্তরে। এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, আরেকটা মজার বিষয় হচ্ছে, দেখেন যে এই যে তাহলে এই রেখাটার নাম কি বলেন তো? এইটার নাম হলো মূল মধ্যরেখা, মূল মধ্যরেখা। আর নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি উত্তরে যে রেখাটা আমরা দেখতে পাই, এই যে এইটার নাম হলো কর্কট ক্রান্তি রেখা। এটার নাম কি বলেন তো? কর্কট ক্রান্তি রেখা। এটা কিন্তু আমাদের নিবন্ধনে প্রশ্ন আসছিল, এটা প্রাইমারিতে প্রশ্ন আসছে, এটা বিসিএস এ প্রশ্ন আসছে, কমন টপিক। অর্থাৎ বাংলাদেশের মধ্যভাগ দিয়ে এই যেটা রেখা দেখতে পাচ্ছেন আপনারা, 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, যাকে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার অথবা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। অর্থাৎ বাংলাদেশের মধ্যভাগ দিয়ে হচ্ছে আপনার এই কর্কট ক্রান্তি রেখায় চলে গেছে। অর্থাৎ যদি আমি জুম করে দেখাই, এটা একটা বাংলাদেশ, এই বাংলাদেশের মাঝ বরাবর দিয়ে যদি আমি কল্পনা করি এটা কুমিল্লা জেলা হয়, এটা যদি কুমিল্লা শহর হয়, আর এই দিকটা যদি চুয়াডাঙ্গা হয়, এই দিকটা কি বলতো? চুয়াডাঙ্গা। তাহলে এই বরাবর একটা রেখা গেছে, এইটা আমি একটু জুম করলে এটা বাংলাদেশটাকে বড় করে নিয়ে আসলাম, আমরা দেখতে পাচ্ছি এই বরাবর গেছে হচ্ছে আপনার এই কর্কট ক্রান্তি রেখা। দেখছেন, এটা খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন আসে। তাহলে বাংলাদেশের মধ্যভাগ দিয়ে যে রেখা অতিক্রম করছে এটার নাম হলো কর্কট ক্রান্তি রেখা। এখন যদি বলা হয় যে কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশের যেসব জেলার উপর দিয়ে গেছে, এটা অনেকগুলো জেলা আছে, যেমন আমরা ইম্পর্টেন্ট 3টা জেলা মনে রাখবোই। এর মধ্যে এইটা হলো কুমিল্লা, পূর্ব দিকে কি আছে? কুমিল্লা জেলার কুমিল্লা শহর। যারা কুমিল্লা শহরের বাসিন্দা আছেন এখানে বা জেলার আছেন, তারা কি বলতে পারবেন যে বাংলাদেশের কুমিল্লার কোন জায়গা দিয়ে এটা গেছে বলেন তো? কুমিল্লায় যাদের বাড়ি আছে তারা বলতে পারবেন। আচ্ছা, এই কর্কটক্রান্তি রেখার নিচে পড়ছেন কার কার বাড়ি, কার কার জেলা, একটু দেখি। তারা একটু করবেন যে কর্কটক্রান্তি রেখা আপনার জেলার উপর দিয়ে গেছে এমন কে কে আছেন? চম্পা খাতুন লিখছেন ফরিদপুর। ইয়েস, ফরিদপুর খুব ইম্পর্টেন্ট, জানতে হবে এটা। ওকে, কর্কটক্রান্তি রেখা গেছে যারা যার বাড়ির উপর দিয়ে একটু বলবেন দেখি, তাহলে বুঝতে পারবো যে আপনারা সেখানের বাসিন্দা। কর্কটক্রান্তি রেখা চলে গেছে এমন ইম্পর্টেন্ট জেলাগুলোর নাম একটু বলবেন। আচ্ছা, দেখতে পাচ্ছি আমি অনেক কমেন্ট করতেছেন। আচ্ছা, একটু বলি, এই কর্কটক্রান্তি রেখা এই পাশের এক প্রান্ত হলো কুমিল্লা, আর এই পাশটা হলো চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা আমাদের এই দুইটা জেলা তো মনে রাখতেই হবে। আর মাঝখানে একটা জেলা আছে, তার নাম মনে রাখতে হবে, সেটি হলো ফরিদপুর। এই ফরিদপুরের আবার ভাঙ্গা, ফরিদপুরের কোন জায়গাটা বলেন তো? ভাঙ্গা নামটা মনে রাখবেন, ভাঙ্গা মোড়। ঠিক আছে, ভাঙ্গার দিয়ে গ্রাম আর কি মূলত। তাহলে কর্কটক্রান্তি রেখা গেছে এমন ইম্পর্টেন্ট জায়গাটা মনে রাখবেন, কুমিল্লা, অপর প্রান্ত চুয়াডাঙ্গা, এইদিকে হচ্ছে ফরিদপুরের ভাঙ্গা। ঠিক আছে, এটা মনে রাখবে। এইটা কেন মনে রাখবো একটু পরে আসছি আমি। আচ্ছা দেখেন, আমি যদি এখান থেকে আবার একটু আসি মূল পৃথিবীর মানচিত্রে, আমরা জানি যে এই 0 ডিগ্রি থেকে এই পর্যন্ত 180 ডিগ্রি, এই পর্যন্ত 180 ডিগ্রি। কেননা যে কোনো গোল হচ্ছে 360 ডিগ্রি একটা কোণ, 360 ডিগ্রি একটা কোণ। যে কোনো গোলার্ধ হচ্ছে একটা, যে কোনো গোল আর কি, গোলার্ধ হচ্ছে 180 ডিগ্রি, আর গোল হবে কত ডিগ্রি? 360 ডিগ্রি। অর্থাৎ পৃথিবী নিজে একটা 360 ডিগ্রি কোণ। সুতরাং যদি আমি অর্ধেক করি তাহলে এই পাশটা হবে 180 ডিগ্রি, তাই না? আবার যদি আমি এভাবে ভাঙি তাহলে এই পাশটা
180 হবে। সো আমি এই পাশটা দেখি, এই পাশ যদি আবার আমি মাঝ বরাবর ভাগ করি, 180 অর্ধেক হচ্ছে 90 কয় ডিগ্রি বলেন তো? 90 এখন মূল মধ্যরেখা থেকে বাংলাদেশ যেহেতু পূর্ব দিকে, সো এই রেখাটার নাম হবে 90 পূর্ব দ্রাঘিমা রেখা। আপনারা জানেন কি না যে বাংলাদেশের মধ্যভাগ দিয়ে দুইটা আন্তর্জাতিক রেখা অতিক্রম করছে, এটা খুব ইম্পর্টেন্ট। সেই দুইটা হলো, একটা হলো কর্কট ক্রান্তি রেখা, যার ইংরেজি নাম হলো ট্রপিক অফ ক্যান্সার। এটা ইংরেজি নাম কি? ট্রপিক অফ ক্যান্সার, ঠিক আছে? ট্রপিক অফ ক্যান্সার অতিক্রম করছে বাংলাদেশের মধ্যভাগ দিয়ে, সেটা হচ্ছে পূর্ব থেকে পশ্চিম বা পশ্চিম থেকে পূর্ব দিকে। আচ্ছা, এবার একটু আসি আমরা বাংলাদেশের মধ্যভাগ দিয়ে উত্তর থেকে দক্ষিণে আমরা দেখতে পাচ্ছি আরেকটি রেখা গেছে একদম পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে, সেটি হলো 90 পূর্ব দ্রাঘিমা রেখা। এটাও বাংলাদেশের মধ্যভাগ দিয়ে গেছে। আমরা জুম করে, এটাকে জুম করে বড় করে নিয়ে আসলাম এখানে। আমরা যদি এই বরাবর টানি তাহলে আমরা দেখতে পাবো শেরপুর, ভাঙ্গা, আর লাস্টে হলো বরগুনা। বুঝছেন তো? এখানেও 3টা পয়েন্ট আপনারা মনে রাখবেন। আচ্ছা, তাহলে এই রেখাটার নাম আমরা একটু লিখি আগে। বাংলাদেশের মধ্যভাগ দিয়ে মনে রাখবেন দুইটা আন্তর্জাতিক রেখা গেছে, যার একটার নাম হলো কর্কট ক্রান্তি রেখা বা টপিক অফ ক্যান্সার, যেটি পূর্ব থেকে পশ্চিম বা পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করছে, কুমিল্লা দিয়ে প্রবেশ করছে, চুয়াডাঙ্গা দিয়ে ভেদ হয়েছে। ওকে, আর এইটার নাম কি? এটার নাম হলো 90 পূর্ব দ্রাঘিমা রেখা। ওকে, এই 90 পূর্ব দ্রাঘিমা রেখা বাংলাদেশের যে জেলা দিয়ে প্রবেশ করছে সেই জেলাটির নাম হচ্ছে শেরপুর। এই জেলার নাম কি? শেরপুর জেলা। আর যেখান থেকে ভেদ হয়েছে নিচের দিকে সেটি হলো বরগুনা জেলা। আমরা মনে রাখবো বরগুনা জেলা, ঠিক আছে? এখন দেখেন এই যে দুইটা ইম্পর্টেন্ট রেখা 90 পূর্ব দ্রাঘিমা রেখা এবং কর্কটক্রান্তি রেখা পরস্পর মিলিত হয়েছে কোথায় বলেন তো? এই বাংলাদেশের উপর দিয়ে যাওয়া এই ইম্পর্টেন্ট রেখার মধ্যে। তাহলে কর্কটক্রান্তি রেখা এবং 90 পূর্ব দ্রাঘিমা রেখা, এই দুইটা রেখা কোথায় মিলিত হয়েছে সেইটা কিন্তু ইম্পর্টেন্ট। সেটার নামটা একটু বলেন। অর্থাৎ এই দুইটা ইম্পর্টেন্ট রেখা কোথায় মিলিত হয় সেই জায়গাটির নামটি আমরা একটু সবাই লিখব। বলেন তো, কর্কটক্রান্তি রেখা এবং 90 পূর্ব দ্রাঘিমা রেখা পরস্পর যেই জেলায় মিশছে বা যেই স্থানে মিশছে তার নাম কি? আচ্ছা দেখেন, এটা হলো ভাঙ্গা ফরিদপুর, ঠিক আছে? ভাঙ্গা ফরিদপুর অথবা ফরিদপুরের ভাঙ্গা। আচ্ছা, আপনারা যারা ক্লাসে যুক্ত আছেন, আমরা প্রায় 200 জন আছি দেখতে পাচ্ছি। সবাই একটা কাজ করব, আমরা কিন্তু ক্লাসটা একটু লাইক দিব, ঠিক আছে? ক্লাসটা লাইক দিব, সবাই একটু রিয়াকশন ইউজ করেন, দেখতে পাচ্ছি। আচ্ছা, ফরিদপুরের ভাঙ্গা আমরা সবাই জানি। ফরিদপুরের ভাঙ্গা বর্তমানে বাংলাদেশের অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা। আপনারা জানেন যে এখানে কিন্তু বঙ্গবন্ধু মহাসড়ক যেটাকে বলি আমরা, বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ে, এটা কিন্তু ভাঙ্গা থেকে শুরু হয়েছে অপর প্রান্ত। ওকে, এবং সেখানে অনেকগুলো রাস্তার মিলনস্থল। সো ভাঙ্গা প্রাকৃতিক কারণে ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে আপনার এই কর্কটক্রান্তি এবং 90 মিশছে। পৃথিবীতে এমন ইম্পর্টেন্ট ছেদবিন্দু আছে মোট 36টা, তার একটা এখানে পড়ছে, বাকিগুলো পড়ছে কোনো মহাসাগরে, কোনো সাগরে অথবা কোনো মরুভূমিতে। সো একমাত্র ভাঙ্গা পড়ছে একদম মানব বসতির ভিতরে। সো ইম্পর্টেন্ট ব্যাপার। বছরের একটা নির্দিষ্ট সময়ে এখানে কিন্তু আপনার মানুষ তার নিজের ছায়া দেখতে পাবে না, অর্থাৎ সূর্য একদম মাথার উপর অবস্থান করবে। আচ্ছা, আপনারা বলতে পারবেন যে এইখানে কি নির্মিত হচ্ছে? এই ফরিদপুরের ভাঙ্গা যেহেতু মহাকাশ বিষয়ক খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, এখান থেকে যে কোনো গবেষণা হতে পারে, এখান থেকে মানুষের মানে অ্যাস্ট্রোলজিক্যাল বিভিন্ন বিষয় হতে পারে। সো এইখানে একটা স্থাপনা হবে, সেই স্থাপনাটার নাম কি বলেন তো? এইখানে কি নির্মিত হবে আমরা কি কেউ জানি? আচ্ছা বলেন তো, এইখানটায় কি নির্মাণ করবে সরকার? এই বিষয়ে আপনাদের তথ্য আছে কিনা? এখানে একটা সময় বিষয়ক ইম্পর্টেন্ট জিনিস হবে। আচ্ছা বলতে হবে সেটি কি? এইখানটায় কি হবে বলেন তো?
আচ্ছা, আমি এখন আপডেট আনসার দেখতে পাচ্ছি না, নাকি পরে আসছে? আচ্ছা, এইখানটায় কি নির্মিত হবে, কে বলতে পারবেন? আচ্ছা, আপনারা মনে হয় জানেন না। আচ্ছা, দেখি আমি। আচ্ছা, এইখানটায় নির্মিত হবে হচ্ছে আপনার বঙ্গবন্ধু মান মন্দির। মান মানে হচ্ছে সময়, অর্থাৎ বিজ্ঞান বিষয়ক, মহাকাশ বিষয়ক খুব ইম্পর্টেন্ট একটা স্থাপনা হবে এখানে। বঙ্গবন্ধু মান মন্দির হবে এই ভাঙ্গা ফরিদপুরে, ঠিক আছে? এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, আমরা এখন একটু বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করব, ঠিক আছে? বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করব। এখান থেকে কোন ধরনের প্রশ্ন হয় সেটা আমরা দেখার চেষ্টা করব। এই যে 90 ডিগ্রি, টপিক অফ ক্যান্সার, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ভাঙ্গা, দ্রাঘিমা রেখা, এই যে শব্দগুলো আছে না, এগুলো কিন্তু আপনার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সো আমরা এবার পরবর্তী টপিকে যাই। আমরা এখান থেকে একটু পরবর্তী টপিকে যাওয়ার চেষ্টা করি। বাংলাদেশের অভ্যন্তরে আমরা এখন প্রবেশ করব। বাংলাদেশের অভ্যন্তরে আমরা এখন প্রবেশ করব। আচ্ছা, আমাদের যে এই যে একটি ম্যাপ আপনারা দেখতে পান, এই ম্যাপটাকে আসলে কি বলা হয় বলেন তো? বাংলাদেশের এই যে সীমানা আপনারা দেখতে পান চারদিকে, বাংলাদেশের চারদিকে যে সীমানা আপনারা দেখতে পান, এই সীমানার একটা নাম আছে। কে বলতে পারবেন সে নামটা কি? অর্থাৎ বাংলাদেশ, ভারত, মিয়ানমার সীমানা চিহ্নিত রেখা কি নামে পরিচিত যদি বলি, আপনার উত্তর দিতে পারবেন? বাংলাদেশ, ভারত এবং মিয়ানমার সীমান্ত রেখা কি নামে পরিচিত? বাংলাদেশ, ভারত এবং মিয়ানমার সীমানা চিহ্নিত রেখা কি নামে পরিচিত? আমরা একটু আরেকবার ড্র করি। বাংলাদেশ, ভারত, মিয়ানমার সীমানা চিহ্নিত রেখা কি নামে পরিচিত? একজন ব্যক্তির নামে, কিন্তু সেই ব্যক্তির নাম কি বলেন তো? ওকে, বাংলাদেশ, ভারত, মিয়ানমার এই সীমানা ভাগ করছে একজন ব্যক্তি। সেই ব্যক্তিটা নাম কি? ওকে, আমরা আবার শুরু করে দিই। আচ্ছা, বাংলাদেশ, ভারত এবং মিয়ানমার সীমানা চিহ্নিত রেখা কি নামে পরিচিত? আচ্ছা, আপনারা যারা এই পেজে যুক্ত আছেন বা আমাদের পেজ সমূহে যারা যুক্ত আছেন, সাদিক স্যার এবং আমার পেজ যারা যুক্ত আছেন, তাদেরকে একটু অনুরোধ করব, আমাদের বিসিএস প্রিলিমিনারি নিবন্ধন বা যে কোনো চাকরি পরীক্ষা প্রাইমারি থেকে শুরু করে আমার 2টা বই আছে, যেটা আপনারা আমার পেজ এবং সাদিক স্যার পেজ এখানে পাবেন। একটা হলো কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল, আপনারা দেখতে পাচ্ছেন। এই বইটার মূল্য এই মুহূর্তে আমরা 300 থেকে 350 টাকা রেখে থাকি। আপনারা দেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল। সাধারণ জ্ঞানের সবচেয়ে বেশি কমন আসা বই হচ্ছে এটা, কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল। বইটা আপনারা নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে, অথবা আপনারা রকমারি.com বা অন্য কোথাও পাবেন। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলা কোষ নামে একটা বই আছে, ম্যানুয়াল বাংলা কোষ। এই ম্যানুয়াল বাংলা কোষ বইটা কিন্তু আপনার এই মুহূর্তে দেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন। সাদিক স্যার পেজে নক দিয়ে অথবা অন্য কোনো মাধ্যমে, অথবা রকমারি থেকে আপনারা এটা পাবেন। সো বইটা আপনারা একটু দেখবেন। বাংলা ভাষা এবং বাংলা সাহিত্যের জন্য একদম পূর্ণাঙ্গ একটা বই। এটা হলো প্রায় 780 পৃষ্ঠা। ওকে, হ্যাঁ, 780 পৃষ্ঠা একটা বই। আমি এবং সুজন হামিদ আমাদের দুজনের লেখা এবং সম্পাদনায় হচ্ছে আপনার বইটা বের করা। আপনারা বইটা একটু দেখবেন, অনেক সুন্দর একটা বই, ঠিক আছে? আর যারা বিসিএস বা অন্যান্য লিখিত পরীক্ষা দিচ্ছেন, তারা অনেকেই জানেন যে আমার বিসিএস লিখিতের জন্য 3টা বই আছে। সেই 3টা বই একটু সংক্ষেপে আপনাদের দেখাই দেই। বাংলা বইটা, বাংলাদেশ কই? আচ্ছা, এটা হলো ম্যানুয়াল আন্তর্জাতিক বিষয় বলি। আপনারা জানেন যে লিখিত বইয়ের জন্য এটা সবচেয়ে বেশি বিক্রি হওয়া বই, অর্থাৎ লিখিত যারা বিসিএস দিবেন তাদের জন্য আর কি, অনলি, অন্য কারো পড়তে হবে না। এটা বিসিএস লিখিতের জন্য পূর্ণাঙ্গ একটা বই, এবং বর্তমানে গত 2022-23 সালে টপ সেলার আন্তর্জাতিক বই হচ্ছে এটা। সবচেয়ে বেশি স্টুডেন্ট পড়ে, মানে মোর দ্যান 60 থেকে 70% যারা লিখিত পরীক্ষা দিবেন তাদের জন্য হচ্ছে আমাদের এই বইটা। এটা সবার জন্য না, অনলি বিসিএস লিখিত। একটু বিজ্ঞাপন দিয়ে দিলাম। আচ্ছা, বিসিএস লিখিত গ্রন্থ সমালোচনা, এটা আমার আরেকটা বই, আপনারা দেখতে পারেন। যারা অনলি লিখিত পরীক্ষা দিবেন তাদের জন্য, সবার জন্য না। ওকে, বিসিএস
লিখিত বাংলাদেশ বিষয়াবলী, এটা আমার একদম সম্প্রতি প্রকাশিত বই, একদম আপডেট একটা বই। এটা হলো বের হয়েছে গত মাসে নভেম্বরে, ওকে, নভেম্বর 20 নভেম্বর। খুবই আপডেট একটা বই, বাংলাদেশ বিষয়াবলী অর্থাৎ ম্যানুয়াল বিসিএস লিখিত বাংলাদেশ বিষয়াবলী। এটা বাংলাদেশ বিষয়াবলীতে যারা হচ্ছে লিখিত দিবেন তাদের জন্য, তবে যারা অন্য অন্য চাকরি পরীক্ষা দেবেন তারাও পড়তে পারেন, কারণ বাংলাদেশ সবারই কম বেশি লাগে। সো আপনারা একটু পড়তে পারেন এই কয়টা বই। আর সবার জন্য যে বই মানে লিখিত বাদ দিয়ে, সেটা হলো আমাদের বাংলা কোষ এবং কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল। ঠিক আছে, বইগুলো আপনারা দেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন। বাংলা কোষ বইটার দাম কত একটু বলি, এটা 440 টাকা ফিক্সড। এটা আমাদের বইগুলো কিন্তু একদমই বিক্রি হয়, আপনারা জানেন যে এটা আর কি একদমই বিক্রি হয়। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল 2023 বইটা বাংলাদেশের টপ সেলার একটা বই সাধারণ জ্ঞানে, অর্থাৎ MP3 বেসিক ভিউর পরে কিন্তু এটা বেশ বিক্রি হয়, অর্থাৎ বিসিএস এর বাজারে বলতেছি, বা জবের বাজারে, অ্যাডমিশনে না, কিন্তু অ্যাডমিশনে আমাদের বইটা খুবই কম পড়ে। সো এই বইটা আপনারা দেখবেন, কারা কারা পড়ছেন একটু বলবেন যে আপনারা পড়ছেন এবং মতামত কি। এটা কিন্তু আমাদের বিগত কয়েকটা বিসিএস, অর্থাৎ বিসিএস 41-এর পর থেকে আপনারা জানেন যে এই বই থেকে 60-এর মধ্যে ছোট একটা বই 528 পৃষ্ঠা একটা বই, আগে আরও কম ছিল, এবারই সর্বোচ্চ পেজ। এখান থেকে আমাদের 41তম বিসিএসে প্রায় 50+ কমন ছিল। আপনারা দেখবেন কমন দেওয়া আছে একেবারে পুরনো বই থেকেও আপনারা দেখতে পাবেন। 41, 42, 43, 44, 45 এই কয়টা বিসিএসে পরপর সবচেয়ে বেশি কমন আসা বই, অর্থাৎ প্রতিবার 60-এর মধ্যে আপনি 50+ এখান থেকে কমন পাবেন। সো সবচেয়ে কম পড়ে বেশি প্রশ্ন কমন পেতে হলে ম্যানুয়ালের বইগুলো আপনাকে পড়তে হবে। ওকে, আমরা আবারও ক্লাসে যুক্ত হই। আচ্ছা, কারো কমেন্ট থাকলে বলবেন, অথবা পেজে আপনারা যোগাযোগ করবেন। আচ্ছা, আমরা প্রশ্ন করছিলাম যে বাংলাদেশ, ভারত, মিয়ানমার সীমানা চিহ্নিত রেখা কি নামে পরিচিত? ওকে, এটা আমরা প্রশ্ন করছিলাম। অনেকেই বলছেন র্যাডক্লিফ লাইন। এখন এই র্যাডক্লিফ লাইন আঁকা হয় কত সালে? আমরা জানি যে বাংলাদেশ কিন্তু 1971 সালে স্বাধীন হয়। এখন প্রশ্ন হলো, একটা দেশ স্বাধীন হলো 1971 সালে, তাহলে এই দেশের সীমানা আঁকা হয়েছে কত সালে? ওকে, বইগুলো আমি নিতে চাই, জুয়েল লিখছেন। আপনারা একটু যোগাযোগ করবেন সাদিক স্যার পেজে বা আব্দুর রহমান শ্রাবণ পেজে বা আইডিতে, অথবা নামগুলো লিখে সার্চ দিলে আপনার কিন্তু ইয়াতে চলে আসবে, রকমারি অথবা mamanbooks.com, এগুলো চলে আসবে। আচ্ছা দেখেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, কিন্তু আমরা জানি যে আমাদের এই ম্যাপটা কিন্তু আমরা পাইছি 71-এ না, কিন্তু এটা পাই আমরা 47 সালে, তাই না? 47 সালে পাই। এটা আবার কেমনে হলো যে একটা দেশ স্বাধীন হলো 1971 সালে, কিন্তু তার এই মানচিত্রের আকারটা পাই আমরা 1947 সালে? কিভাবে হলো? 24 বছর আগে কিভাবে পেলাম? প্রায় 23 বছর আগে। এর কারণটা কি? এর কারণটা খুবই অদ্ভুত। সেই অদ্ভুত কারণটা হচ্ছে, আমরা ছিলাম ব্রিটিশ উপনিবেশ। কার উপনিবেশ বলতো? ব্রিটিশ উপনিবেশ। এখন ব্রিটিশ উপনিবেশ মানে কি? মানে উপনিবেশ মানে হচ্ছে ব্যাপারটা এরকম যে যখন একটা দেশ ভিন্ন আরেকটা দেশকে যখন জোরপূর্বক শাসন, শোষণ, বঞ্চনা যা কিছু আছে সবগুলো করবে, এবং তার ইচ্ছার বিরুদ্ধে যখন হচ্ছে আপনার কি করবে বলুন তো, তাকে শাসন করবে, শোষণ করবে, সেই অবস্থাটাকে আমরা কিন্তু উপনিবেশ বলি, বা নিয়ন্ত্রণ করবে, সম্পূর্ণ নিয়ন্ত্রণ করবে, তখন এটাকে আমরা উপনিবেশ বলি। অর্থাৎ আমাদেরকে প্রায় 190 বছর ধরে এই ভারতীয় উপমহাদেশকে ব্রিটিশরা উপনিবেশ করে রাখছিল, তাই না? এবং সেই 190 বছর পরে হচ্ছে আপনার 1947 সালে হচ্ছে আপনার অদ্ভুত দুইটা রাষ্ট্রের জন্ম হয়। অদ্ভুত মানে হচ্ছে, আপনারা সবাই জানেন যে ভারত পাকিস্তান যখন জন্মলাভ করে 47 সালে, 14 আগস্ট পাকিস্তান এবং 15 আগস্ট হচ্ছে আপনার ভারত, কিন্তু এর মাঝে একাধিক সংকট রয়ে যায়। সেটা কি? আমরা জানি 14 আগস্ট হচ্ছে আপনার পাকিস্তান স্বাধীন হয়, কিন্তু পাকিস্তান স্বাধীন হলেও পাকিস্তানের এমন এক অদ্ভুত রাষ্ট্র হয় যে ভারতের দুই প্রান্তে দুইটা সীমানা, অর্থাৎ এই দিকে হলো আপনার পূর্ব বাংলা, অর্থাৎ বাংলা প্রদেশ ছিল ব্রিটিশ, সেখান থেকে পূর্ব বাংলা কিছু অংশ ভাগ হয়ে একটা অংশ পায় পাকিস্তান, যার প্রথম দিকে নাম ছিল পূর্ব বাংলা, পরে নাম হয় পূর্ব পাকিস্তান, যার পরে হলো বাংলাদেশ। আর এখান থেকে 1500 কিলোমিটার দূরে এই দিকে হয় আরেকটা রাষ্ট্র, মানে আরেকটা অংশ পাকিস্তানের, যাকে বলা হতো পশ্চিম পাকিস্তান।
এইভাবে করে হচ্ছে আপনার 47 সালে ভারত এবং পাকিস্তান নামে এক অদ্ভুত রাষ্ট্রের জন্ম হয়। আমি অদ্ভুত কেন বললাম, আপনারা জানেন কি না যে ভারতের মাঝখানে আজকে যে ভারতকে আমরা দেখতে পাই এত বিশাল একটা রাষ্ট্র, ভারতের মাঝখানে কিন্তু তখন ছোট ছোট প্রায় 550-র মতো স্বাধীন রাষ্ট্র ছিল। আপনারা জানেন কি না? যেমন হায়দ্রাবাদ নামে একটা জায়গা আছে, পাদুচেরি আছে, পন্ডিচেরি যেটাকে আমরা বলি, ঠিক আছে, দমন আছে, দিউ আছে, তারপরে হচ্ছে অনেক অনেক অঞ্চল ছিল যেগুলো ছিল স্বাধীন দেশ, জানেন কি না, যেগুলোকে বলা হতো প্রিন্সলি স্টেটস। সেগুলোকে কিন্তু আপনার একত্রিত করে কিন্তু আপনার পরবর্তীতে হচ্ছে আপনার একজন ব্যক্তি যাকে বলা হচ্ছে আপনার যে স্ট্যাচু অফ ইউনিটি যাকে স্মরণে করা হয়েছে, নামটা ভুলে গেলাম আমি, ওই ব্যক্তি হচ্ছে আপনার বেশিরভাগ রাষ্ট্রকে নিয়ে এসে ভারতীয় ইউনিয়নে যোগ করায়, তারপরে ভারতের এত বড় আয়তন লাভ করে। না হলে ভারতের মাঝখানেও একাধিক সমস্যা ছিল, ঠিক আছে। আচ্ছা, যা হোক আর কি। সো এই বাংলাদেশের ম্যাপটা পাই হচ্ছে আমরা 1947 সালে, কিন্তু আমাদের বাউন্ডারি করার জন্য যে ব্যক্তিকে আনা হলো সে একজন ব্রিটিশ সার্ভেয়ার এবং ব্রিটিশ আইনজীবী, এবং সেই ব্যক্তির নাম হলো স্যার সিরিল র্যাডক্লিফ। তার নাম হচ্ছে স্যার সিরিল র্যাডক্লিফ। ওকে, এই স্যার সিরিল র্যাডক্লিফ কিন্তু আমাদের উপমহাদেশের না, তিনি একজন ব্রিটিশ, অথচ তাকে এনে আমাদের এই সীমানা করানো হলো। বিধায় আমাদের এই বাউন্ডারির নাম হলো র্যাডক্লিফ লাইন, অর্থাৎ ব্যক্তির নামে। যেমন ভারত, আমি যদি বলি যে বাংলাদেশ ভারত, অর্থাৎ বাংলাদেশ প্লাস ভারত, বাংলাদেশ প্লাস মিয়ানমার, এই 3 দেশের যে সীমানা আপনারা দেখতে পান এই বাংলাদেশের চারপাশে, এটা ঠিক করছে হচ্ছে ব্রিটিশ সার্ভেয়ার স্যার সিরিল র্যাডক্লিফ। সো তার নাম অনুসারে এটার নাম হলো র্যাডক্লিফ লাইন, অর্থাৎ এই যে চারদিকে আমাদের বাউন্ডারি আছে না, এই বাউন্ডারির নাম হলো র্যাডক্লিফ লাইন, ঠিক আছে, এইটা আর কি। সো তার নামে নামকরণ করা হয়েছে র্যাডক্লিফ লাইন। ওকে, অনুরূপভাবে যদি আমরা বলি যে ভারতের সাথে চীনের সীমান্ত কিন্তু ভাগ করছে আরেকজন ব্যক্তি, তিনি একজন ব্রিটিশ, বলেন তো তার নামটা কি? আমি যদি প্রশ্ন করি যে বাংলাদেশ ভারতের সীমানার নাম র্যাডক্লিফ লাইন আমরা জানি, কিন্তু যদি বলা হয় যে মানে ভারত এবং চায়না সীমান্তের নাম কি, দেখি আপনারা কে কে পারেন। ভারত এবং চীন সীমান্তের নাম কি? এটা আমাদের আন্তর্জাতিক প্রশ্ন যদিও। আচ্ছা, লিপি লিখছেন ম্যাকমোহন, ইয়েস। আচ্ছা, আমরা জানি যে এই সীমানা ভাগ করছে, অর্থাৎ ভারত এবং চায়না সীমান্ত যিনি ভাগ করছে তার নাম হলো স্যার ম্যাকমোহন। সো স্যার ম্যাকমোহনের নাম অনুসারে হচ্ছে আপনার ওই সীমানার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। কি লাইন বলেন তো? ম্যাকমোহন লাইন। তাহলে প্রশ্ন আসতে পারে যে ম্যাকমোহন লাইন কোন 2 দেশের সীমান্ত? সেটি হচ্ছে ভারত এবং চায়না সীমান্ত। ওকে, আচ্ছা, এবার একটু আসি আমরা আমাদের এই সীমান্ত, আমাদের এই ম্যাপ যে ব্যক্তি প্রথম আঁকছে তার নামটা কি? অর্থাৎ এই বাংলাদেশের মানচিত্র যিনি প্রথম অঙ্কন করেন তার নামটা কি? এটাও কিন্তু পরীক্ষা আসে। বাংলাদেশের মানচিত্র যিনি প্রথম অঙ্কন করেন তার নামটা কি বলেন তো? বাংলাদেশের মানচিত্র যিনি প্রথম অঙ্কন করেন তার নামটা কি? আচ্ছা, বাংলাদেশের মানচিত্র যিনি প্রথম অঙ্কন করেন, তাহলে প্রথম অঙ্কন করেন কে? আমাদের ম্যাপ, বলেন তো? তার নাম হলো মেজর জেমস রেনেল, রে চন্দ্রবিন্দু নে ল, রেনেল। আচ্ছা, মেজর জেমস রেনেল হচ্ছে আমাদের এই মানচিত্র প্রথম অঙ্কন করে, নামটা মনে রাখবেন, ঠিক আছে। তবে দেখেন আমরা বুঝতে পারছি যে যারা আঁকছে, যারা ভাগ করছে সবাই হচ্ছে ব্রিটিশ। সুতরাং আমাদের উপমহাদেশের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তারা কর্ণপাত করে নাই। যেমন কাশ্মীর কোথায় যাবে, কার অবস্থান কোথায় হবে, এতগুলো মাঝখানে রাষ্ট্র ছিল, রাজ্য ছিল, তার অবস্থান কি হবে, সেগুলো কিন্তু বলে যায় নাই। সো আমাদের উপমহাদেশের সমস্যা রয়ে গেছিল। যেমন আমরা জানি অদ্ভুত এক সমস্যার নাম ছিটমহল। এই যে ছিটমহল বিষয়টা কি বলেন তো? ছিটমহলটা কি? ছিটমহল বিষয়টা একটু বুঝিয়ে দিই। এটা নিয়ে আমাদের অনেক নিবন্ধনে এবং প্রাইমারিতে প্রশ্ন ছিল, বিসিএস এ প্রশ্ন ছিল। তাহলে দেখে একটু আমরা, ছিটমহল কি?
আচ্ছা, আমার হাতের লেখা খুবই খারাপ, সো আপনাদের বুঝতে সমস্যা হতে পারে, কমেন্ট করবেন, সমস্যা নাই। আচ্ছা, ছিটমহল জিনিসটা কি? অদ্ভুত এক বিষয় হলো আপনার ছিটমহল। অর্থাৎ যদি আপনাদের বলি যে একটা সংক্ষেপে আমরা এইভাবে বলতে পারি, অত শাস্ত্রীয় উদাহরণ দরকার নেই। দেখেন, একটা স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরে অন্য একটি স্বাধীন দেশের ভূমি, ব্যাপারটা অদ্ভুত না? ধরেন বাংলাদেশের প্রায় 3 দিকে ভারত, আমরা সবাই জানি বাংলাদেশের প্রায় 3 দিকে ভারত, আর একদিকে হলো মিয়ানমার। আমরা জানি যে বাংলাদেশের 3 দিকে ভারত, অর্থাৎ এই দিকটায় কে আছে? ভারত। এই দিকটায় কে আছে? ভারত। উত্তরে কে আছে? ভারত। পশ্চিম দিকে কে আছে? পুরোটাই ভারত। সো এই যে 3 দিকে প্রায় ভারত, এই ভারতের সাথে আমাদের এক অদ্ভুত সমস্যা ছিল, সেই সমস্যার নাম হলো ছিটমহল। তাহলে ব্যাপারটা কেমন? ব্যাপারটা হলো এরকম যে একটা স্বাধীন দেশের অভ্যন্তরে আরেকটি স্বাধীন দেশের ভূমি। এরকম পৃথিবীতে অনেক দেশে আছে, যেমন মরক্কোতে আছে, যেমন আজারবাইজান, তারপরে হচ্ছে আর্মেনিয়াতে আছে, সমস্যাগুলো আর কি। ওকে, মরক্কোতে অনেকগুলো আছে ছিটমহল। সো একটু আমরা দেখি। অর্থাৎ মরক্কোর অভ্যন্তরে স্পেন আছে, আবার মরক্কোর অভ্যন্তরে পর্তুগাল আছে, আপনারা জানেন কিনা? একটু একটু করে এরকম ভূমি আছে পৃথিবীতে, অদ্ভুত অদ্ভুত ভূমি, এগুলোকে বলা হয় ছিটমহল। আবার আমরা জানি আজারবাইজানের ছিটমহল আছে একটা দেশে, জানেন কিনা আপনারা? সেটা হচ্ছে আর্মেনিয়ার ভিতরে। অর্থাৎ আর্মেনিয়ার ভিতরে একটা ছিটমহল আছে, যার মালিক হলো আজারবাইজান। অদ্ভুত না? দেখেন ব্যাপারটা কেমন। এটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন হয়। আপনারা বলতে পারবেন যে আর্মেনিয়ায় আজারবাইজানের একটি ভূখণ্ড আছে, সেইটা নিয়ে প্রায় 90 সালের পর থেকে প্রায় ঘন ঘন প্রতি বছর 1-2 বার যুদ্ধ হয় আর্মেনিয়ার সাথে আজারবাইজানের। সেই ছিটমহলটার নাম কি বলেন তো? আর্মেনিয়া এবং আজারবাইজানের মাঝখানে বিরোধপূর্ণ একটি অঞ্চল আছে, বলতে হবে সেই সেই ইয়েস, একজন লিখছেন, এর আগে প্রশ্ন করছিলাম যে স্ট্যাচু অফ ইউনিটি ভারতে একটা বিখ্যাত মূর্তি, যেটি হলো ভারতে একজন বিখ্যাত ব্যক্তি সর্দার বল্লভভাই প্যাটেলের সৌজন্যে নির্মাণ করা হয়। আগের প্রশ্ন ছিল, ভুলে গেছি আমি। তার নাম হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি, যেটা হচ্ছে গুজরাটে। আচ্ছা, আমিনা লিপি লিখছেন নাগার্নো কারাবাখ, থ্যাংক ইউ। আজারবাইজান এবং আর্মেনিয়ার মাঝখানে বিরোধপূর্ণ একটি ছিটমহলের নাম হলো নাগার্নো কারাবাখ। আমাদের অভ্যন্তরেও এরকম ছিটমহল ছিল অনেক অনেক। একটু অদ্ভুত বিষয়টা দেখি। দেখেন, বাংলাদেশের অভ্যন্তরে, এটা বাংলাদেশের উত্তর অঞ্চলে, এটা হলো রংপুর বিভাগ। আপনারা একটা জিনিস মনে রাখবেন যে বাংলাদেশে একমাত্র ছিটমহল ছিল শুধুমাত্র বর্তমান রংপুর বিভাগে, রংপুর জেলায় না কিন্তু, রংপুর বিভাগে বলছি, রংপুর জেলায় ছিল না কিন্তু। ওকে, সেই জেলাগুলো হচ্ছে 4টা জেলা উত্তর দিকের, এই 4টা জেলায়। অদ্ভুত বিষয়টা হচ্ছে, ধরেন এইটা হলো লালমনিরহাট জেলা ধরলাম। এখন এই লালমনিরহাট জেলায় মাঝখানে এই যে একটা ভূখণ্ড, এটার মালিক লালমনিরহাট না বা বাংলাদেশ না, এটার মালিক ভারত। দেখেন এই যে সবুজ কালারের আমি অঙ্কন করলাম আনুমানিক, এটা বাংলাদেশের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে বাংলাদেশের ভিতরে হলে এটার মালিক কে বলেন তো? এগুলোর মালিক কে? বাংলাদেশের ভিতরে এই যে ছিটমহলগুলো আমি অঙ্কন করলাম, এটার মালিক কে? এটার মালিক কি বাংলাদেশ? না কিন্তু। ঠিক আছে, এটার মালিকটা কে? আচ্ছা, এই যে ছিটমহলগুলো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের অভ্যন্তরে, অথচ এর মালিক কিন্তু বাংলাদেশ না। তাহলে এই মালিকটা কে? বাংলাদেশের অভ্যন্তরে এই যে ছিটমহলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ছিটমহলগুলোর মালিক তাহলে বাংলাদেশ না, তাহলে প্রশ্ন কে? আচ্ছা, এটা কিন্তু এখন নেই, বুঝতে হবে, এটা কিন্তু অতীত আমাদের। বাট তারপরেও এখান থেকে প্রশ্ন আসে এবং এটা আমাদের নিকট ইতিহাস। ওকে, বলতে হবে এটার মালিক কে। আচ্ছা, একটু দেখি, গরম খুব। আচ্ছা দেখেন, বাংলাদেশের অভ্যন্তরে এই যে ছিটমহলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটার মালিক ছিল ভারত। ঠিক অনুরূপভাবে যদি আমি লাল কালার দিয়ে মার্কিং করি, তাহলে দেখব আমরা দেখতে পাচ্ছি এই দিকটা হলো ভারতের জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং জেলাগুলো। এইদিকে এই দিকটা হচ্ছে কুচবিহার, এটা হলো কুচবিহার জেলা, এটা হলো জলপাইগুড়ি, শিলিগুড়ি বিভাগের, আর এই দিকটা হলো দার্জিলিং। আমরা জানি যে ঠিক এর অপর প্রান্তে এটা হলো ভারত। ভারতের কোন রাজ্য বলুন তো? পশ্চিমবঙ্গ রাজ্য। কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের এই ভূমিগুলোর মালিক কিন্তু ভারত না, অথচ চারপাশে ভারত।
বলেন তো এই ভূমিগুলোর মালিক তাহলে কে? এই লাল কালারের ভূমিগুলোর মালিক কে? তাহলে আমি যদি বলি যে লাল কালার, এই যে লাল চিহ্ন হচ্ছে মালিককে, আর সবুজ কালারের মালিককে। অদ্ভুত না বিষয়টা? আচ্ছা, যে লাল কালারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর মালিক আসলে বাংলাদেশ। সরি, এগুলোর মালিক কে বলেন তো? বাংলাদেশ। আর এটার মালিক হচ্ছে ভারত। সবুজ কালারগুলো বাংলাদেশের অভ্যন্তরে, আর লালগুলোর মালিক কে বলেন তো? বাংলাদেশ। এটার নাম হলো আসলে ছিটমহল। অর্থাৎ একটা স্বাধীন দেশের অভ্যন্তরে পার্শ্ববর্তী বা অন্য অঞ্চলের কোনো স্বাধীন দেশের ভূমি, এই অদ্ভুত ব্যবস্থার নাম ছিল হচ্ছে ছিটমহল। তাহলে এই যে ছিটমহল বিষয়ক ইতিহাসটা কিন্তু আমাদের খুব বেশি প্রাচীন না, এবং এটা কত সমস্যা একটু দেখাই যে দেখেন, এই ছিটমহল সমস্যাটা কিন্তু আমাদের খুব বেশি প্রাচীন না, মাত্র 2015 সালে হচ্ছে আপনার এই বিষয়টা হচ্ছে আপনার শুরু হয় স্বাধীনতার এত বছর পরে এসে। তাহলে দেখি আমরা ছিটমহল বিষয়টা আসলে কি ছিল। আচ্ছা, এবার দেখেন বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ছিটমহল ছিল কয়টি? এখন কিন্তু নেই, সবই ইতিহাস, এগুলো এখন কিন্তু নেই, একটাও নেই। ওকে, এখন যদি বলা হয় যে কয়টি ছিটমহল আছে বাংলাদেশে, সঠিক উত্তর হবে একটিও না। যদি এরকম প্রশ্ন করা হয় যে ভারতের অভ্যন্তরে বাংলাদেশের কয়টি ছিটমহল আছে, আছে নেই এখন কিন্তু, তাহলে সঠিক উত্তর হবে একটিও না। যদি বলা হয় কয়টি ছিল, তাহলে উত্তর হবে 51টি। তাহলে আমরা জানি কিনা যে এরকম ছিটমহল কয়টি কোথায় ছিল। আচ্ছা, একটু বলে রাখা দরকার যে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ছিটমহল ছিল 111টি। ঠিক অনুরূপভাবে ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহল ছিল 51টি। তাহলে বাংলাদেশের ছিল কয়টা বলেন তো? 51টি। আর ভারতের বাংলাদেশের ভিতরে ছিল কয়টা? সেটি উত্তর হবে 111টি। এটা একটা ইতিহাস আমাদের, বাট এখন কিন্তু একটিও নেই, সব নিষ্পত্তি হয়ে গেছে। আচ্ছা, এবার দেখি আমরা। ওকে, আচ্ছা এবার দেখেন বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ছিটমহলগুলো ছিল 4টি জেলায়। কত জেলা বলতো? 4টি জেলায়। সেই 4টি জেলা কি কি? এই 111টি ছিটমহল ছিল 4টি জেলায়। তার নাম হলো লাল, নীল, পঞ্চকুড়ি। ঠিক আছে, লাল, নীল, পঞ্চকুড়ি, এইভাবে আমরা মনে রাখতে পারি। অর্থাৎ ভারতের ছিটমহলগুলো বাংলাদেশের 4টি জেলায় ছিল। সেই 4টি জেলা হলো লালতে লালমনিরহাট, সবচেয়ে বেশি ছিল লালমনিরহাটে, সেটি ছিল 59টি। লালে কি হবে? লালমনিরহাট। নীলতে হবে নীলফামারী। তাহলে প্রশ্ন হলো নীলফামারী জেলায় কয়টি ছিটমহল ছিল ভারতের, সেটি একটু আমরা দেখে নেই। আচ্ছা, নীলফামারী জেলায় মনে হয় কম ছিল। ওকে, নীলফামারী জেলায় ছিল কম, সেটি হচ্ছে মাত্র 4টা। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল 480 পেজ। আচ্ছা, নীলফামারীতে ছিল 4টি। কয়টি? 4টি। পঞ্চগড়ে ছিল 36টি। কয়টি বলেন তো? 36টি। আর কুড়িগ্রামে ছিল 12টি। এইভাবে করে হচ্ছে ভারতের ছিটমহলগুলো আমাদের 4টি জেলায় ছিল। সেই 4টি কি কি আবারও দেখি? লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড় এবং কুড়িগ্রাম। অর্থাৎ সংক্ষেপে মনে রাখবে যে আমরা লাল, নীল, পঞ্চকুড়ি। তাহলে লালমনিরহাটে ছিল সবচেয়ে বেশি, কয়টা? 59টি। তারপরে ছিল হচ্ছে পঞ্চগড়ে 36টি, কুড়িগ্রামে 12টি এবং নীলফামারীতে ছিল কয়টি? 4টি। আর বাংলাদেশের ছিটমহলগুলো ভারতের 2টি জেলায় ছিল। সেই 2টি জেলা হলো কুচবিহার জেলা। একটা হলো কি বলেন তো? কুচবিহার। এই 51টি ছিটমহল 2টি জেলায় ছিল। এক হলো কুচবিহার জেলা। আচ্ছা, এইখানে ছিল 47টি ছিটমহল, ছিল বলতেছে কিন্তু। আর বাকি থাকে কয়টা? 51টির 4টা। এই বাকি 4টি ছিল হচ্ছে আপনার যে জেলায়, সেটি হলো জলপাইগুড়ি জেলা। বাকি 4টি কোথায়? জলপাইগুড়ি জেলার, অর্থাৎ শিলিগুড়ি বিভাগের অন্তর্গত হচ্ছে আপনার এই জলপাইগুড়ি।
তাহলে জলপাইগুড়িতে ছিল 4টা ইকুয়াল টু 51টা। এটি ছিল আমাদের ইতিহাস। কিন্তু কেন ইতিহাস বললাম? কেননা আমরা জানি যে এই যে দীর্ঘদিনের সমস্যা, একটু আপনারা খেয়াল করে দেখেন, যদি প্রশ্ন করি যে ভারতের অভ্যন্তরে বাংলাদেশের বৃহত্তম ছিটমহল কোনটি, সেটি কি বলুন তো? আপনারা সবাই জানেন যে ভারতের অভ্যন্তরে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ছিটমহলের নাম হলো অঙ্গরপোতা দহগ্রাম ছিটমহল। ঠিক আছে, বা দহগ্রাম অঙ্গরপোতা ছিটমহল, দহগ্রাম অঙ্গরপোতা ছিটমহল ভারতের অভ্যন্তরে বাংলাদেশের বৃহত্তম ছিটমহল। আচ্ছা, এইটা কিন্তু বিনিময় হয় নাই, আপনারা জানেন কি না? এটা কিন্তু বিনিময় হয় না। কেন বিনিময় হয় না একটু বলে রাখা দরকার। এইখান থেকে বাকিগুলো বিনিময় হয়ে গেছে। এটা বিনিময় হয় না কিভাবে? কারণ আছে। কিন্তু ধরলাম এটা হলো দহগ্রাম ছিটমহল, কিন্তু বাংলাদেশের মালিক, চারপাশে ভারত, কিন্তু এখান থেকে কিন্তু বাংলাদেশে আসার জন্য একটা করিডোর রয়েছে। করিডোর মানে রাস্তা। ঠিক আছে, মাঝখানে একটা রাস্তা দিয়েছে ভারত, সেটা অনেক আগে থেকে, কিন্তু সেই আমাদের সংবিধানের 3য় সংশোধনীর পর থেকে কিন্তু আমরা এটা পেয়ে গেছি। ঠিক আছে, 70-এর দশকে বঙ্গবন্ধুর আমলে। এবং সেই রাস্তাটার নাম ছিল 3 বিঘা করিডোর। অর্থাৎ 3 বিঘা করিডোরের মাধ্যমে যেহেতু এই অঙ্গরপোতা দহগ্রাম ছিটমহলে যাওয়া যায়, সেহেতু এটা কিন্তু আমাদের মানে যাওয়ার ব্যবস্থা আছে। আর বাকি ছিটমহলগুলোতে যেমন যাওয়া যায় না, চারপাশে ভারত, আর ভারতের গুলো চারপাশে বাংলাদেশ। সুতরাং এগুলো আমরা বিনিময় করে ফেলছি, সীমান্তবর্তী এই ঝামেলাগুলো। সুতরাং এই বিনিময়টা কবে হয় বলুন তো? বাংলাদেশ ভারত সীমান্ত বিনিময়, ছিটমহল বিনিময় কার্যকর হয় কবে? ইম্পর্টেন্ট। বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় কার্যকর হয় কবে বলেন তো? তাহলে এই ছিটমহল সমস্যাটা কিন্তু আমাদের এখন মীমাংসিত বিষয়। আচ্ছা, এইটা গিয়াসউদ্দিন লিখছেন 2015, চম্পা খাতুন 2015, আচ্ছা গিয়াসউদ্দিন 2015, আমিনা লিপি 2015। আচ্ছা, ছিটমহল বিনিময়টা কিন্তু আপনার কার্যকর হয় কবে? সেটি কার্যকর হয় 2015 সালের তারিখটা বলবেন। সেটি হলো 1 আগস্ট। ঠিক আছে, 1 আগস্ট 2015 তারিখে হচ্ছে আপনার এই ছিটমহল বিনিময় কার্যকর হয়। অর্থাৎ বর্তমানে ভারতের অভ্যন্তরে বাংলাদেশের কোনো ছিটমহল নেই। অনুরূপভাবে বাংলাদেশের অভ্যন্তরে ভারতেরও কোনো ছিটমহল নেই। তাহলে অঙ্গরপোতা দহগ্রাম কি? আচ্ছা, ওটা কিন্তু একটা সময় বিচ্ছিন্ন ছিল, কিন্তু আমাদের সংবিধানের 3rd সংশোধনীর পর থেকে এই ভারত থেকে এই দহগ্রাম অঙ্গরপোতা থেকে আমাদের এখানে বাংলাদেশে আসার জন্য কি আছে বলুন তো? একটা করিডোর আছে, রাস্তা আছে, তার নাম হলো 3 বিঘা করিডোর। 3 বিঘা পরিমাণ রাস্তা ভারত আমাদেরকে দিছে যাতায়াত করার জন্য। সুতরাং ওই ভূখণ্ডটা আমাদের সাথে সরাসরি যুক্ত হয়ে গেছে, বিধায় এটা বিনিময় হয়নি। বুঝছেন তো? এটি হলো আমাদের ছিটমহল বিনিময়। এটি কার্যকর হয় 1 আগস্ট 2015। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু এই সব সুন্দর কাজটি করছে। তাহলে আমাদের এই যে ছিটমহলবাসীর দুঃখ দুর্দশা কিন্তু আপনার এখন শেষ হয়ে গেছে। আপনারা যারা ক্লাস করতেছেন এমন কেউ কি আছেন যারা হচ্ছে এই ছিটমহলের সাবেক বাসিন্দা ছিলেন? একটু কমেন্ট করবেন। তাহলে অনেকেই আছেন যারা হচ্ছে ছিটমহল থেকে এখন লেখাপড়া করতেছেন। ওকে, এই হলো আমাদের 3 বিঘা করিডোর, ছিটমহল বিনিময়, এই সব বিষয়ক ব্যাপার স্যাপার আর কি। আচ্ছা, এবার একটু আমরা বাংলাদেশের সীমান্তবর্তী, আমি কি আর ক্লাস নিব কিনা, আপনাদের সমস্যা হচ্ছে কিনা বলবেন। লং টাইম ক্লাস নিব কি? আচ্ছা, আজকে আসলে আগে থেকে ঘোষণা দেয়নি, সুতরাং ক্লাসটা কি আমরা কতক্ষণ রাখবো সেটা একটা বিষয়। আচ্ছা, আজকে আমরা বেশি দীর্ঘায়িত করব না ক্লাস, কেননা রাত অনেক হয়ে গেছে। আজকে একদম ঘোষণা ছাড়া ক্লাস নিয়েছি, 50 মিনিট প্রায় হয়ে গেছে। সুতরাং আজকে আমরা খুব বেশি কন্টিনিউ করব না। আপনারা সবাই যুক্ত থাকবেন এই পেজের সাথে, আমার বইয়ের সাথে। আমরা ঘোষণা দিয়ে ক্লাস নেবো এরপরে। আজকে কিন্তু ঘোষণা ছাড়া ক্লাস নিয়েছি, একেবারে মাঝখানে একটু সামান্য বলে ক্লাসে চলে আসছি। আমার নিজেরও কোনো প্রিপারেশন নেই, বুঝছেন তো? জাস্ট নর্মাল মনে হলো যে আজকে একটু ক্লাস নেই। সো আমরা নেক্সট ডে ক্লাস নিব এই পেজ থেকে।
একটু আপনারা কমেন্ট করবেন যে কোন বিষয়ে ক্লাস হলে ভালো হয়, কমেন্ট করলে খুব ভালো হয় আমাদের জন্য আর কি, ঠিক আছে। আর আমার পেজের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা চাইলে বই বিষয়ে যে কোনো তথ্য জানতে পারবেন। সো বইয়ের তথ্য জানতে হলে একটু নক দিয়েন আমাকে, অথবা আমার নাম লিখে সার্চ দেবেন আপনারা, আব্দুর রহমান শ্রাবণ, বাংলা বা ইংলিশে গুগল করলে আপনারা আমার বইয়ের লিঙ্কগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। জাতিসংঘের লিখছেন, জাতিসংঘের। আচ্ছা ইংলিশ তো আমি নেই না, মানে জিকে বিষয়ক যে কোনো বিষয়, বাংলাদেশ, আন্তর্জাতিক ভূগোল, এই বিষয়ক যা কিছু আছে। আচ্ছা একজন লিখছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এটা ভালো হয়, দারুণ বিষয়, আমি আন্তর্জাতিক ভালো পড়াই। আপনারা বললে সংবিধান লিখছেন, সংবিধানও নিব, সমস্যা নেই। আপনাদের যদি উপস্থিত ভালো থাকেন, শেয়ার দেন বেশি করে, কমেন্ট করেন, রেসপন্স করেন, তাহলে আমি ক্লাস কন্টিনিউ করব। ওকে, ঠিক আছে, আপনারা যুক্ত হতে থাকেন। আজকের মতো আমরা এখানে শেষ করি, যেহেতু একদম হঠাৎ করে আসলাম ক্লাসে। ওকে বাই, দেখা হবে পরবর্তী দিন। গুড নাইট।